গাজীপুরের জয়দেবপুরে স্টেশনে দাঁড়ানো তেলবাহী ট্রেনে টাঙ্গাইলে কমিউটারের ধাক্কা, বেশ কয়েকজন আহত। উত্তরবঙ্গের সাথে রেল চলাচল ব্যাহত। বিকট আওয়াজ পাই, বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। স্টেশন মাস্টার এখান থেকে লাইন কুলার পিক আপ লাইন কুলার নিচ্ছি, মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। রাতের দমকা বৃষ্টিতে নগর জীবনের স্বস্তি। চলতি মাসে সহনীয়ই থাকবে তাপপ্রবাহ। 6 মে থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস। উপজেলায় দলের কেউ প্রার্থীদের সমর্থন দিচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন মন্ত্রী এমপির স্বজনরা, দাবি কাদেরের। স্বজন প্রীতি কোনো অবস্থাতে এটাকে প্রশ্রয় দেব না, এটা আপনারা বাস্তবে দেখবেন। ভোটে প্রার্থী হওয়াদের বিরুদ্ধে কঠোর বিএনপি, তৃণমূলে দুর্বল হবে দল, অভিমত রাজনৈতিক বিশ্লেষকের। দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠা হবে মনে করছেন নেতারা। তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দনের কোনো প্রশ্নই আসে না। নারায়ণগঞ্জ থেকে অপহৃত এক ব্যবসায়ীকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করল র্যাব। চক্রের হোতা হাজি খোকন সহ 6 জন আটক। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের তাণ্ডব। শিক্ষার্থীদের বয়ানে উঠে এলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলার ভয়াবহতা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুরে 2টি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল ব্যাহত। কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায় স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে লাইনচ্যুত হয় 2টি ট্রেনের ইঞ্জিন সহ 9টি বগি। ভুল সিগন্যালের কারণেই একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। জয়দেবপুর স্টেশনে আগেই দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন, সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ঢাকার দিকে আসা কমিউটার ট্রেন। তবে একই লাইনে কমিউটার ট্রেনটি আসলো কিভাবে? বলা হচ্ছে সিগন্যালম্যানের গাফিলতির কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি। লাইনচ্যুত হয় কমিউটার ও তেলবাহী ট্রেনের বগি। স্টেশন মাস্টার এখান থেকে লাইন কুলার পিক আপ লাইন কুলার নিচ্ছি, আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেতেছি। স্টেশন বাইরে এসে মেল লাইনে উঠতে যায় দেখি আমার লাইন ক্রস ওভার দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। দুর্ঘটনায় আহত হয়েছেন লোকোমাস্টার সহ বেশ কয়েকজন। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলগামী ট্রেনটি 2জন চালক ছিল, ঘাট যারা ছিল বা চালক ছিল, ওনারা আহত হয়েছে। আমরা দেখলাম যে এখানে তারা আহত অবস্থায় পড়ে আছে। আমি তখন লোকজন নিয়ে তাদেরকে উদ্ধার করলাম। দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারে রেল কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস। একটাই লিক হয়েছে, লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটা করে দিচ্ছি, আটকে দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কোন সিগন্যালিং বা টেকনোলজির কোন ত্রুটির কারণে হতে পারে, কারো গাফিলতি থাকতে পারবে। এই বিষয়টি তদন্তের জন্য আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। আমরা এখন এই লাইনটি যত দ্রুত সম্ভব ক্লিয়ার করে যাতে চলাচল নির্বিঘ্ন করা যায় সেই ব্যবস্থাটা আগে দেখছি। দুর্ঘটনায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
গাজীপুরের ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানতে আমরা যাব সহকর্মীদের কাছে। প্রথমেই যাচ্ছি রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? উদ্ধার কাজের সবশেষ তথ্য জানাবেন। ট্রেন চলাচলের কি অবস্থা? তাদেরকে আমরা এই যে ঘটনাটি সেই দুর্ঘটনার স্থলটি আমরা দেখাতে চাই এবং মূলত মালবাহী যে ট্রেন, সেই মালবাহী ট্রেন যেটি মূলত ধীরগতিতে ছিল এবং সেটি ঢাকা থেকে পার্বতীপুর এলাকায় যাচ্ছিলেন, দিনাজপুরের পার্বতীপুর এলাকা, এবং সেটা অপর দিক থেকে আসছিল টাঙ্গাইল কমিউটার। সেই কমিউটার ট্রেনটি মুখোমুখি সংঘর্ষ হয়। দেখছে যে তেলের যে লরিটি রয়েছে, যে তেলের যে ট্যাঙ্কার রয়েছে, সেই ট্যাঙ্কারটি ফুটো হয়ে এবং সেখান থেকে তেল পড়ছে এবং সেটি তেলটি সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখানে ক্রাইম সিনের যে চিহ্ন সেটি দেওয়া হয়েছে। আমরা একটু সামনে আগাবো, দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিপদ ঘটে বা জনসাধারণ যাতে সেদিকে যেতে না পারে। অবশেষে আপনি আমার একটু সময় দিবেন, আমি যারা দর্শক হয়েছেন এই মুহূর্তে ঘটনা দেখাতে চাই। যে যেটি এখন দেখছেন এটি মালবাহী ট্রেন যেটি রয়েছে বা ট্রাভেল ট্রেনকার, সেটির ইঞ্জিন, এবং তার সামনে রয়েছে টাঙ্গাইল কমিউটার। দুটি ইঞ্জিন মূলত মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর যে জংশন ঠিক কাছেই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে জয়দেবপুর জংশন, সেই জয়দেবপুর জংশন থেকে ছেড়ে মূলত মালবাহী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের লাইনে উঠে যায় এবং পাশে যে লাইনটি ছিল লাইনটি ক্রস করে পাশের লাইনে উঠে যাওয়ার পরেই ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং এখন পর্যন্ত যেটি জানা গেছে যে মালবাহী ট্রেনটি যেটি ঢাকা থেকে পার্বতীপুর যাচ্ছিল সেটি তার সঠিক লাইনে ছিল, কিন্তু অপর প্রান্ত থেকে যে ট্রেনটি আসছিল টাঙ্গাইল থেকে ঢাকামুখী, সেটি তার লাইন ক্রস করে পাশের লাইনে চলে যাওয়ার কারণে মূলত সমস্যার ঘটনাটি ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি বগি আরেকটি বগির মধ্যে কিভাবে ঢুকে গেছে বা একটি বগি আরেকটি বগি কিভাবে চূর্ণ হয়ে গেছে সেই তবে আসার কথা হচ্ছে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা বিলম্ব হলেও ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে গামী বা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে সেটি চলাচল করতে শুরু করেছে। কিছুক্ষণ আগে এই পথ দিয়ে যেটি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে যাওয়ার কথা ছিল পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস, সেটি কিছুক্ষণ আগে গিয়েছে এবং সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যে ট্রেনটি যাওয়ার কথা ছিল সকালবেলা সেটি ঢাকার উদ্দেশ্যে আমরা এই পথ ক্রস করেছে। তবে এখন পর্যন্ত রিলিফ ট্রেন বা উদ্ধারকারী যে ট্রেন, সেই ট্রেনটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে হয়তো আরো ঘন্টাখানিক বা ঘন্টা সময় লাগবে এটি এসে পৌঁছাতে। আসার পরেই মূলত যতটুকু জংশন রয়েছে সেখানে এই যে দুর্ঘটনার গতি। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় রাজধানী কমলাপুর ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর মিলেছে। সেখানে আছেন সহকর্মী তানভীর মৌসুম। যাচ্ছি তার কাছে। তানভীর, কয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হলো? কর্তৃপক্ষ কি বলছে এই শিডিউল বিপর্যয়ের বিষয়ে? দেবাশিস, কমলাপুর রেল স্টেশনে আমরা এখন পর্যন্ত স্টেশন ম্যানেজার বা স্টেশন মাস্টার যারা রয়েছেন তাদের দেখা পাইনি। তবে রেলওয়ে পুলিশের যে হেল্প ডেস্ক রয়েছে তারা কিন্তু বলছে যে এখন এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুটি লাইনই আসলে ব্লক করা ছিল, এর মধ্যে একটি লাইনকে কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে যাওয়া আসা শুরু করার জন্য এবং যাওয়া আসা কিন্তু শুরু হয়েছে। তবে শিডিউল বিপর্যয় কিন্তু হয়েছে এবং একই সাথে কিন্তু যাত্রীদের ভোগান্তিও হয়েছে। এবং আমি যদি বলি যে এখন রেলওয়ে পুলিশ যদি বলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা রেল চলাচল স্বাভাবিক হয়েছে বললেও আগে কিন্তু আসলে এমনটি ছিল না। দুর্ঘটনার পরপরই কিন্তু আসলে আমরা দেখি যে বেশ কিছু গোলযোগ তখন দেখা যায় এবং এই যে শিডিউল বিপর্যয়ের কারণে তখন কিন্তু আমরা দেখতে পাই যে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং অগ্নিবীণা এক্সপ্রেস, এই 3টি ট্রেনের কিন্তু যাত্রা অস্বাভাবিক বিলম্ব হবে বলা হয়েছিল এবং এই সময় কিন্তু এই বিলম্বের কারণে বা এই ধরনের এই যে রেল চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগে সেই বিষয়টির আশঙ্কা করেই কিন্তু যদি বলা যায় যে যাত্রীদের এই যাত্রা বাতিল করার জন্য টিকিট ফেরত দেওয়ারও কিন্তু আহ্বান জানানো হয়েছিল। অর্থাৎ কেউ যদি এই অস্বাভাবিক বিলম্বের কারণে, এরকম দেরি করার কারণে কেউ যদি আসলে চান যে তিনি এই সময় আসলে ট্রেনে যাত্রা করতে চান না, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেল কর্তৃপক্ষ টিকিট ফেরত দেওয়ার ব্যাপারেও আহ্বান জানিয়েছিল। এবং ঢাকায় আসার পথেও কিন্তু পরবর্তীতে দেখা যায় এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরপরই কিন্তু দেখা যায় যে আসলে বিভিন্ন প্রান্তে জামালপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সিল্ক সিটি সহ মোট 7টি ট্রেন আসলে আটকে ছিল। উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যাত্রা এরকম আসলে কিছুটা অস্বাভাবিক থাকলেও এখন কিন্তু কর্তৃপক্ষরা বলছে যে চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে এবং এখন যে লাইনগুলো আসলে ফ্রি করে দেওয়া হয়েছে সেই লাইন দিয়ে আসলে একই সাথে ট্রেন আসতেও পারবে এবং ট্রেন যেতেও পারবে। দেবাশিস।
ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি। গত রাতে কাঙ্ক্ষিত বর্ষণে কমে আসে পুরো ঢাকার তাপমাত্রা। এর ফলে দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে রেহাই পেয়েছে রাজধানীবাসী। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় অনেককে। বৃষ্টির আহ্বান উপেক্ষা করতে পারেননি এই তিন বন্ধু। বাসার ছাদ থেকে ভিজে ভিজে শেষমেশ নেমে এসেছেন রাস্তায়। হাতির ঝিলে নেচে গেয়ে তাদের এই বৃষ্টি বিলাস। খুব করে চাইতেছিলাম বৃষ্টি হোক, তো বৃষ্টি যখন হলো কল দিলাম যে দোস্ত বেরোবি, চল বৃষ্টি দেখবি। বৃষ্টির জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, বৃষ্টি হওয়ার কথা। আবার নিউজ আসছে বিকেলে বৃষ্টি হবে, হলো না। পরে যখন 12টার পরে বাতাস ছেড়ে বৃষ্টিটা হলো, খুব মজা লাগতেছে। যে গরম ছিল এতদিন, সেই গরমের পর এই বৃষ্টি আসলেই খুবই প্রশান্তিদায়ক। বৃহস্পতিবার রাতে আকাশ ফেটে আসে বৃষ্টি। রাত গভীর হওয়ার সাথে সাথে বাড়ে মেঘের গর্জন আর বৃষ্টির মাত্রা। থেমে থেমে হলেও নগরীর প্রায় সমস্ত এলাকার মানুষ পান শীতলতার ছোঁয়া। আল্লাহর রহমতের বৃষ্টি। আল্লাহ আসলে মানুষকে, বান্দাকে খুব ভালোবাসে দেখা বৃষ্টি যখন প্রয়োজন তখনই সৃষ্টি করছে। জনজীবনের যে অবস্থা ছিল, অনেক ইস্তেস্কার নামাজ পড়ছে মানুষজন। তো এখন এই যে এতদিনের কাঙ্ক্ষিত যে বৃষ্টিটা আজকে অবশেষে দেখতে পাচ্ছি। আরাধ্য বৃষ্টির দেখা পেয়ে আনন্দে আত্মহারা প্রায় সবাই। দাবদাহ থেকে মুক্তি মেলায় উচ্ছ্বাস তাদের কণ্ঠে। বৃষ্টি বলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এতদিন মানুষ গরমে, তীব্র গরমে খুব অস্বস্তি ফিল করতেছিল। ফাইনালি বৃষ্টি হলো, এখন শান্তির একটা আবহাওয়া বইতেছে। রাত ৩টায় নগরীতে 10 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে তারা। থেমেছে বৃষ্টি, তবে রেখে গেছে প্রশান্তির হাওয়া, যে হাওয়ার অপেক্ষা করছিল বহুদিন ধরে তপ্ত রোদে পুড়তে থাকা নগরবাসী। এই আনন্দ প্রার্থনা কবুলের আনন্দের মতোই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আগামী 6 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। মে মাস জুড়েই তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে 3 থেকে 5টি শিলা বৃষ্টিসহ 2-1টি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 10 মিলিমিটার আর রাঙামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 5 তারিখের মধ্যে মোটামুটি অনেকটা হবে। 6 তারিখ থেকে সারা দেশে অনেকটা তাপপ্রবাহটা প্রশমিত হবে এবং 6 তারিখের পর থেকে ওইভাবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা না। সেই সময় কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের ওই স্পেলটা পার হয়ে যাওয়ার পরে আসলে পরবর্তী অবস্থা তাপপ্রবাহ বোঝা যাবে যে কী অবস্থা ধারণ করতে পারে। নির্বাচনের পর থেকে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার চাপ অনুভব করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, যারা এমন চাপের সাথে জড়িত তারা নিজেরাই এখন চাপে আছে। সকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে স্বজন বলতে আওয়ামী লীগ সভাপতির স্ত্রী সন্তানদেরই বুঝিয়েছেন। দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পরদিন সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। সেখানে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক বিষয়। তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকির পর দেশ পরিচালনার ক্ষেত্রেও চাপ অনুভব করছে বর্তমান সরকার। বিভিন্নভাবে চাপ সৃষ্টি, এটা আমরা সরাসরি দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে এই চাপগুলো তো আমরাই অনুভব করি। স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপিরা কোনোভাবেই যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সভাপতির নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী, সন্তান, এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন।
সংবাদ সম্মেলনে উঠে আসে নিজ উপজেলায় ওবায়দুল কাদেরের স্বজনদের প্রার্থিতার বিষয়টি। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। নেতাকর্মীদের হতাশার কারণে বিএনপি এখন বিবৃতি ও বক্তব্য সর্বস্ব দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার নেত্রী পার্টির সভাপতির যে গাইডলাইন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে অংশ নেওয়া এ পর্যন্ত ৭৫ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি। সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে আরও অনেক নেতাকর্মীকে। দলের এমন পদক্ষেপের ফলে তৃণমূলে বিএনপি আরও দুর্বল হবে, মাঠ পর্যায়ে বাড়বে অভ্যন্তরীণ কোন্দল, এই অভিমত কোনো রাজনৈতিক বিশ্লেষকের। বিএনপি নেতারা বলছেন দুর্বল নয়, বরং সবল হবে, দীর্ঘমেয়াদে ঐক্য প্রতিষ্ঠিত হবে দলে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। মাঠ পর্যায়ের নেতা কর্মী সমর্থকরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামে সেই প্রমাণও রেখেছেন তারা। যদিও ১৭ বছর ধরে নানা প্রতিকূলতায় দিন দিন দুর্বল হচ্ছে সেই অবস্থান। সম্প্রতি উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূলের অনেক নেতাকে। এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে বিএনপির অবস্থান আরও দুর্বল হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমস্যাটা যেটা হবে যে সাংগঠনিক দিক থেকে দলটা দুর্বল হওয়ার সম্ভাবনা বাড়ছে, ক্রমাগত বাড়বে। এরা ২০ জন যদি জিতে আছে, ২০টা এলাকায় এরা প্রভাবশালী, সুতরাং আপনি এদেরকে বাদ দিয়ে তো দল চালাতে পারবেন না, দলকে আপনি স্থানীয় পর্যায়ে রাখতে পারবেন না। এছাড়া মাঠ পর্যায়ে অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। যদিও বিএনপি নেতারা বলছেন বহিষ্কারে আরও শক্তিশালী হবে দল। তাদের আর দলের প্রয়োজন নাই, তার কারণ তারা দলের আদর্শে বিশ্বাস করে না, দলের নীতিতে বিশ্বাস করে না, সেই জন্যই তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং এখানে কোন্দলের কোনো প্রশ্নই আসে না এবং কোন্দল হবে বলেও আমি মনে করি না। তৃণমূল নেতাদের বহিষ্কার নিয়ে নানা মত আছে বিএনপিতে। একটা অংশ মনে করে বর্তমান পরিস্থিতিতে এমন কঠিন পদক্ষেপ দরকার ছিল না, বরং সহায়তা করা যেত নানাভাবে। অন্য পক্ষ বলছে গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে দল। মধ্যপন্থী একটা অংশ বলছে এই ইস্যুতে আরও কৌশলী হতে পারত বিএনপি। একটা সাগর থেকে যদি 10 বালতি পানি উঠানো যায়, সেই সাগরে কোনো আসা যায় না। তো ঠিক তেমনি বিএনপি থেকে যদি 2-4 জনকে বহিষ্কার করা হয়, তাতে করে বিএনপি কোনো আসা যায় বলে আমি মনে করি না। কারণ বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, বিএনপিতে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী আছে। এখানে দুর্বল সবলের বিষয় না, দলীয় সিদ্ধান্তের বিষয়। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে হবে, অ্যাক্টিং চেয়ারম্যানের সিদ্ধান্ত মানতে হবে। এতে দল আরও ঐক্যবদ্ধ হবে, দল আরও শক্তিশালী হবে। অতীতে আরও এরকম দল সিদ্ধান্ত বাইরে অনেকে কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। দায়িত্বশীল নেতারা বলছেন দলের শৃঙ্খলা টিকিয়ে রাখতে বহিষ্কার ছাড়া বিকল্প ছিল না বিএনপির কাছে। কারণ হিসেবে বলছেন, প্রথম ধাপেই দলের শক্ত অবস্থান না থাকলে পরবর্তীতে উপজেলায় ভোট করতে আগ্রহী হবেন তৃণমূলের আরও অনেক নেতাকর্মী। ফলে ভেঙে পড়বে দলের চেইন অফ কমান্ড, কঠিন হবে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন। এমন বাস্তবতায় শুরু থেকেই হার্ড লাইনে বিএনপি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিএনপি নিয়ে মিথ্যাচার করছেন সরকার প্রধান। বর্তমান সরকারের অধীনে দেশে মানবাধিকার নেই, সংবিধান ও জনগণের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফারুক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে না, কাউকে সরাতেও চায় না, তবে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো, আমরা আপনাকে সরাতে চাই। এই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। গুচ্ছ পদ্ধতিতে দেশের 24টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। বেলা 11টায় বি ইউনিটে মানবিক বিভাগের পরীক্ষা শুরু হয়ে চলে 1 ঘন্টা। এই ইউনিটে 94,931 জন পরীক্ষার্থী আবেদন করেন। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসে। তবে
কিছু শিক্ষার্থী দেরি করে আসলেও তাদের প্রবেশে কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এ ইউনিটের ফল। এতে পাশের হার ছিল 33.98%। আমাদের এই ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে এবং বি ইউনিটেও আমরা আশা করছি যে মোট আবেদনের সংখ্যা হচ্ছে 94,631 জন। তো সেহেতু রেজাল্ট প্রসেসিং খাতা যখন পৌঁছে যাবে তার পরপরই রেজাল্ট প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপরে 10 তারিখে আছে আমাদের সি ইউনিটের পরীক্ষা। আমরা চাচ্ছি যে যত শীঘ্রই সম্ভব ক্লাস শুরু করা যায়। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ব্যবসায়ী আনোয়ার হোসেন খানকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একটি অফিসে আটকে রেখে তার উপর চলে নির্যাতন। মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পাননি। এ ঘটনায় চক্রের হোতা হাজি খোকন সহ 7 জনকে আটক করা হয়েছে। তারা মূর্তি ও ধাতব মুদ্রা পাচারে জড়িত। ব্যবসায়ী আনোয়ার হোসেন খান বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে অপহরণের শিকার হন। মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। সেখানে একটি অফিসে আটকে রেখে করা হয় নির্যাতন। 17 লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও থামেনি নির্যাতন। আবার আমার ভিডিও করিয়া আবার বলতেছে কি তোর কি মারছি আমি কিন্তু আমার নেই, কিন্তু মারার শেষে তোর কি মারছি, তোর কাছে জানি কত পাই, আমার বলতে 5 কোটি। আমি না 5 কোটি আমি কম আমার কাছে তো আমি পাই না। আবার মারে কত 95 লাখ, আবার আমি 95 লাখ। মাইরের বয়তে আমি বলছি। অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান চালায় র্যাব। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে উদ্ধার করা হয় অপহৃত আনোয়ারকে। গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা খোকন হাজি সহ 7 জনকে। র্যাব জানায় গ্রেফতার খোকন হাজি 2015 সাল থেকে অবৈধ কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পাচারের সাথে জড়িত। 95 লাখ টাকার বিনিময়ে নকল মূর্তি ও মুদ্রা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আরেক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়ান খোকন। ভুক্তভোগী আনোয়ার সেই ব্যক্তির আত্মীয় হওয়ায় অপহরণের শিকার হন। খোকন হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যেই ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন। খোকন হাজি 2015 থেকে 17 সাল পর্যন্ত কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রার 7টি চালান ভারতে পাচার করে জানায় র্যাব। মূলত 15 থেকে 17 এই 2 বছরের সময়কালে তিনি তার যে অবৈধ ব্যবসা সেটি সফলভাবে পরিচালনা করে আসছিলেন। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতার কারণে 17 সালের পরবর্তীতে তিনি এই পেশার সাথে সরাসরি ওইভাবে জড়িত ছিলেন না। অপহরণকারীদের কাছ থেকে একটি রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান জব্দ করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 10 টাকার টিকিট কিনে নিজের চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি। প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের সাথে কথা বলেন এবং ছবি তোলেন। শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পুলিশি তাণ্ডবের সময় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে, অথচ তাদের বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি প্রশাসন। এমন অভিযোগ শিক্ষার্থীদের। নিরাপত্তা বাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে চলছে তুমুল সমালোচনা। কোনো সন্ত্রাসী কিংবা অপরাধীকে নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের ধরতে চলছে পুলিশের ধাওয়া। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পোর্টল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের ছত্রভঙ্গ করতে চলছে পুলিশের তাণ্ডব। এর আগে বৃহস্পতিবার পুলিশ রাতভর তাণ্ডব চালায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে। নির্বিচার হামলার শিকার শিক্ষার্থীদের বয়ানে উঠে এসেছে পুলিশি ভয়াবহতা। আমি ছিলাম ব্যারিকেডের একেবারে সামনে। পুলিশ ব্যাটন দিয়ে আমার হাতে প্রথমে আঘাত করে। পুলিশ খুবই হিংস্র আচরণ করেছে আমাদের সাথে। চারদিক থেকে আমাদের উপর হামলে পড়ে। কিছু বোঝার আগেই ব্যারিকেড ভেঙে সরিয়ে দেয়। পুলিশি হামলার মুখে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ভেতর। সেখানেও চলে তাণ্ডব। নিরাপত্তা বাহিনী আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে। এখনও পাওয়া যায়নি তাদের কোনো খোঁজ খবর।
পুলিশ বলছে তারা 119 জনকে আটক করেছে। সেই শিক্ষার্থীরা এখন কোথায় কি অবস্থায় আছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন অবস্থান করবে, তারা এখান থেকে কখন সরবে সেটাও বলা হচ্ছে না। পুলিশ যেভাবে অভিযান চালিয়েছে ক্যাম্পাসের মাঝে তাতে আমরা আতঙ্কিত। আমরা ভয়ে আছি, মনে হচ্ছে যে কোনো সময় আবারও হামলা চালাবে নিরাপত্তা বাহিনী। এদিকে বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে পুলিশের এ ধরনের তাণ্ডবের পর তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রশাসন। এ ধরনের পদক্ষেপকে স্বৈরাচার এবং তৃতীয় বিশ্বের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে। গাজার পক্ষে যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন তাদের আমি অভিনন্দন জানাই। তারা দেশব্যাপী একটা আন্দোলনকে জোরদার করে তুলছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলা হলে কি ধরনের নির্যাতন আসতে পারে সেটাই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এদিকে প্রশাসনিক চাপ থাকার পরও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডবের পর থমথমে পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে। দিনের আলো ফুটতেই দেখা যায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করছে দাঙ্গা পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এর আগে বৃহস্পতিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়া হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের, ব্যবহার করা হয় জল কামান। এ সময় দফায় দফায় টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ, রাবার বুলেটও চার্জ করা হয়। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের লাইব্রেরিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।